স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছে আমি আফসার উদ্দিন। নজিরবিহীন কম ভোটার উপস্থিতি, ইসি সচিব দ্বন্দ্ব, আর্থিক অনিয়ম, দুর্নীতির অভিযোগ সহ নানা বিতর্কের মধ্য দিয়ে 4 বছর অতিক্রম করল বর্তমান নির্বাচন কমিশন। এত সব সমালোচনার মুখে এই কমিশনকে আর পদে থাকা উচিত নয় বলে মনে করছেন বিশিষ্ট নাগরিকরা। আর নির্বাচন বিষয়ে কমিশনের সব দাবি জনগণের উপলব্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় উল্লেখ করে কমিশনার মাহবুব তালুকদার বলেন, দেশের কল্যাণে হলে পদত্যাগের জন্য প্রস্তুত আছেন তিনি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন 2017 সালের 15 ফেব্রুয়ারি দায়িত্ব নেয়। এরপরই সংসদ নির্বাচন নিয়ে রোডম্যাপ ঘোষণা করে সাংবিধানিক এই প্রতিষ্ঠান। কিন্তু প্রথম বছরে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও নির্বাচনী আইন সংস্কার কাজের কোনো অগ্রগতি করতে না পারলেও কুমিল্লা ও রংপুর সিটি ভোটের সাফল্য ইসির ঝুলিতে যুক্ত হয়। কিন্তু বিগত 4 বছরে ইসি সচিব দ্বন্দ্ব, আর্থিক অনিয়মের অভিযোগ, দুর্নীতি এবং স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সহ নানা বিষয়ে বিতর্কের মুখে বর্তমান কমিশন। কমিশনের 67তম সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের উপর নিয়ন্ত্রণ ও এখতিয়ার প্রতিষ্ঠা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এবং সচিবের উপর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন 4 নির্বাচন কমিশনার। এছাড়া মহামারী করোনার মধ্যে নির্বাচন আয়োজন করে ঢাকা 10 আসনের উপনির্বাচনে ইতিহাসের সবচেয়ে কম ভোট 5.28% কাস্টিংয়ের গ্লানিও জুটেছে এই কমিশনের। আমি মনে করি তারা যে অন্যায় করেছে তাদের এর প্রেক্ষিতে তাদের আর এই দায়িত্বে থাকা, এই সাংবিধানিক পদে, গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকার কোনো অধিকার নেই। তো একটা কাজই তারা করতে পারে, তারা সসম্মানে পদত্যাগ করতে পারে, পদত্যাগ করে তারা আমাদেরকে মুক্ত করতে পারে। প্রথম বছরটা মোটামুটি ভালোই কেটেছিল তাদের। তখন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন ছিল। এই যে 1 বছর আছে নির্বাচন কমিশন, এমন কিছু কাজ করতে পারেন যাতে জাতি মনে করেন তারা তাদের ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করেছেন। তবে 4 বছরের হিসেব কষে কমিশনের আত্মবিশ্লেষণ প্রয়োজন বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। প্রায় সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে আমরা তৃপ্তি বোধ করি। বর্তমানে নির্বাচন এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। এককেন্দ্রিক নির্বাচন বহুদলীয় গণতন্ত্রের উপাদান হতে পারে না। আমি এই পর্যন্ত 2-3 বার পদত্যাগের অনুরোধ পেয়েছি। এখন কতবার পদত্যাগ করব সেটাও একটা প্রশ্ন। পেছনের সব সমালোচনা উপেক্ষিত হওয়া সম্ভব উল্লেখ করে প্রবাদ বাক্য শোনান এই কমিশনার। যার শেষ ভালো তার সব ভালো, এই প্রবাদ বাক্যটিকে কি আশ্রয় করতে পারি? হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দখল, উচ্ছেদ, আবার দখল, এই চক্রে পড়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের খাল দখল মুক্ত করার উচ্ছেদ কার্যক্রম। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের খাল দখল উচ্ছেদের চলমান কার্যক্রম ঘুরে এমন চিত্র দেখা গেছে। আর এমন দখল ঠেকাতে খাল পাড় বাঁধাই করে গাছের সারি, ওয়াকওয়ে, সাইকেল লেন তৈরি করে নান্দনিক রূপে সাজিয়ে তোলার পথে হাঁটছেন বলে জানায় 2 সিটির কর্তা ব্যক্তিরা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ঢাকা ওয়াসার কাছ থেকে রাজধানীর 26টি খাল ও ড্রেনের দায়িত্ব পেয়ে বর্জ্য অপসারণ সহ অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। গত 1.5 মাসে এসব খাল ও বক্স কালভার্ট থেকে হাজার হাজার টন বর্জ্য অপসারণ করা হয়। একই সাথে খালের 2 পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। গত বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে নেওয়া এসব খালের সার্বিক অবস্থা ঘুরে দেখা যায়। খাল দখলমুক্ত করার উচ্ছেদ অভিযান চালানো হলেও পরিস্থিতি বদলে যাচ্ছে আগের মতোই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলমান অভিযানে ইব্রাহিমপুর খালের উত্তর পাশে ভবনের বাড়তি অংশ ও খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়, কিন্তু এখানে আবার দখল নিশ্চিত করে দখলদাররা। এদিকে একবার করছি, আবার হাওয়ায় বলে লাইছি। এই পাশে তো ভাঙতে আমি কোনো সময় দেখি না আর কি, ওই সাইডে ভাঙে সবসময় দেখি। একই অবস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন জিরানি খালের নন্দীপাড়াস্থ কালভার্ট এলাকায়। দখল উচ্ছেদের পর আবার খালের সীমানায় গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ স্থাপনা। সেমি পাকা টিন শেড গর্তর আছে, তারা কর্পোরেশন যে সময় আপনার এটা চাইবে তারা সরে যাবে। কিন্তু যারা হাই রাইজ বিল্ডিং করে ফেলাইছে সেটার ক্ষেত্রে হইল গিয়া
সমস্যা সৃষ্টি হয়েছে। আবার দেখা যায় একদিকে বর্জ্য অপসারণ করছে সিটি কর্পোরেশন, অন্যদিকে খালে ফেলা হচ্ছে বাসাবাড়ি সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা। তবে এবার দখলের বিষয়টির দিকে আলাদা নজর দেওয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি মেয়র। একটা বিল্ডিং করার পরে করতে তার একটা ইনজেকশন নিয়ে আসছে, সুতরাং এগুলোকে যখন করতে একটা ইনজেকশন নিয়ে আসে অবশ্যই এটাই কিন্তু সেই কোর্টের মাধ্যমে আমাকে সলভ করতে হবে। এইটুকু আমরা বলতে পারি যে আমরা খালগুলোকে পাওয়ার পরে আমরা কিন্তু কাজ করছি, আমরা থেমে নেই। আর দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে দখল ঠেকাতে মহা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। হস্তান্তরের পরদিন থেকে কিন্তু আমরা কাজ শুরু করেছি, আর ইতিমধ্যে আমরা আরেকটি প্রকল্প প্রস্তুত করেছি প্রায় 900 কোটি টাকার, সেটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা এই বিষয়ে আশা করছি আমরা খুব দ্রুত অনুমোদন পাবো। খাল দখলমুক্ত রাখতে ওয়ার্ড কাউন্সিলররাই বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সচেতন মহল। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। করোনার ছোবল থেকে রক্ষা পায়নি দেশীয় 3 প্রাইভেট এয়ারলাইন্স কোম্পানি। এরই মধ্যে 1 বছর ধরে সব ধরনের কার্যক্রম বন্ধ ব্রিজেন্ট এয়ারওয়েজের। অন্যদিকে শত কোটি টাকার লোকসান গুনলেও যাত্রীদের আস্থা অর্জনে ফ্লাইট চালু রেখেছে ইউএস বাংলা। আর নভোএয়ারের দাবি 80% দুরবস্থা কাটিয়ে উঠতে পেরেছেন তারা। দেশীয় এয়ারলাইন্সগুলো রক্ষায় সরকার যেসব উদ্যোগ নিয়েছে তা যথেষ্ট না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনায় দেশের এভিয়েশন খাত নিয়ে 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 2য় পর্বে বেসরকারি এয়ারলাইন্সগুলোর অবস্থা তুলে ধরছেন লাকমিনা জেসমিন সোমা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর পাশের চিত্র এটি। পরিত্যক্ত পড়ে আছে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি এয়ারলাইন্সের অকেজো উড়োজাহাজগুলো, যেখানে সর্বশেষ সংযোজন রিজেন্ট এয়ারওয়েজের উড়োজাহাজ। কোম্পানিটি করোনার শুরুতে 200 কোটি টাকার লোকসান গুনে 1 বছর ধরে বন্ধ রেখেছে সব ধরনের কার্যক্রম। বাকি 2 যাত্রীবাহী এয়ারলাইন্সের মধ্যে ইউএস বাংলাই করোনাকালে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করেছে। প্রতি মাসে শত কোটি টাকা লোকসান গুনেছে। তারপরও যাত্রীদের আস্থা অর্জনে ফ্লাইট বন্ধ রাখেনি কোম্পানিটি। আর নভোএয়ার কর্তৃপক্ষের দাবি 80 থেকে 85% ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে তারা। প্রি কোভিড স্টেজ যদি বলি তাহলে সেখানে থেকে অ্যাবাউট 80-85% আমাদের রিকভারি হয়ে গেছে আর কি ডোমেস্টিক সেক্টরে। আমাদের এখন যে ট্রেন্ড সেটা যদি বজায় থাকে হয়তো মার্চের দিকে গিয়ে আমাদের ডোমেস্টিকটা পুরোপুরি নর্মাল হয়ে যাবে। আর ইন্টারন্যাশনালটা ডিপেন্ড করবে যে আমাদের যে ডেস্টিনেশনগুলো সেগুলো কিভাবে মানে রিকভারি করছে সেটার উপর আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো মানে ওপেনিং আপের ব্যাপারটা ডিপেন্ড করবে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তথ্য বলছে গত 2 দশকে বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে প্রায় ডজনখানেক বেসরকারি এয়ারলাইন্স কোম্পানি বন্ধ হয়ে গেছে। তাদের বেশিরভাগেরই অভিযোগ টিকে থাকার লড়াইয়ে তেমন কোনো সরকারি পৃষ্ঠপোষকতা পায়নি তারা। আমাদের ডোমেস্টিক এয়ারলাইন যেগুলো প্রাইভেট এয়ারলাইন্স আছে তাদের এরোনটিক্যাল চার্জ আমরা ডিসেম্বর পর্যন্ত 100% আমরা মকুব করেছি। নন এরোনটিক্যাল চার্জও আমরা 25% মকুব করেছি। তো সেই ক্ষেত্রে আমাদের বিবেচনা এগুলো ছিল যে তাদেরকে টিকিয়ে রাখতে হবে। টিকে থাকার লড়াইয়ে সরকারের এই উদ্যোগ পর্যাপ্ত না বলে মনে করছেন বিশ্লেষকরা। এখানে 25% আমি মনে করি অত্যন্ত অপ্রতুল একটা ব্যাপার। এটা অ্যাটলিস্ট 100% ফর সার্টেন পিরিয়ড, অ্যাটলিস্ট ফার্স্ট 1 ইয়ার। কেন এখনো তো আমরা জানি না যে এটা শেষ কোথায়। ডোমেস্টিক দিয়ে কখনো প্রফিটে আসতে পারে না। ইন্টারন্যাশনালি ফিউল কস্ট ইজ লেস দেন দ্যাট অফ ডোমেস্টিক। ডোমেস্টিকে ফার্স্ট কাজটা করা উচিত ফিউল কস্ট অ্যাডজাস্ট করা। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে বেসরকারি এয়ারলাইন্স কোম্পানিগুলো। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। গবেষণায় চৌর্যবৃত্তির দায়ে সামিয়া রহমান ও মাহফুজুল হক মারজানকে শাস্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু অভিযোগ তদন্তে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল তারা বলছেন চৌর্যবৃত্তি হয়নি। লেখাটির বড় দুর্বলতা ছিল উদ্ধৃতি দেওয়া পদ্ধতি নিয়ম বহির্ভূত হয়েছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন উপাচার্যের অভিমত, দুর্বল লেখার জন্য মূল্যায়নকারী এবং সম্পাদকেরও দায়ভার আছে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন সিন্ডিকেটের সিদ্ধান্তই চূড়ান্ত। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। গবেষণায় চৌর্যবৃত্তি অর্থাৎ প্লেজারিজমের অভিযোগে সহযোগী অধ্যাপক সামিয়া রহমান এবং প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজানকে শাস্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এই দুই শিক্ষক সেই প্রবন্ধে ফরাসি দার্শনিক মিশেল ফুকো এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত বুদ্ধিজীবী এডওয়ার্ড সাইদের লেখা চুরি করেছেন। কিন্তু 2020 সালের 29 অক্টোবর আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ রহমতুল্লাহকে আহ্বায়ক করে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়, সেই ট্রাইব্যুনাল বলছে সামিয়া রহমানরা প্লেজারিজম অর্থাৎ চৌর্যবৃত্তি করেননি। প্রথম কারণটি ছিল এই লেখাটিতে সামিয়া এবং মারজান দুজনে এডওয়ার্ড সাইদ এবং মিশেল ফুকোর যে লিখনি থেকে তারা নিয়েছেন সেটিকে তারা অ্যাকনলেজ করেছেন। ট্রাইব্যুনালের বক্তব্যের নিরিখে লেখাটি যাচাই করে দেখা যায় 8 পৃষ্ঠার প্রবন্ধে বুদ্ধিজীবী এডওয়ার্ড সাইদ এবং দার্শনিক মিশেল ফুকোর নাম এবং বইয়ের নাম বারংবার উল্লেখ করা হয়েছে। এমনকি রেফারেন্স অংশে যেসব বই এবং প্রবন্ধ থেকে লেখাটিতে উদ্ধৃতি নেওয়া হয়েছে তার একটি বিবরণও দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনাল সদস্যরা বলছেন এই উদ্ধৃতি দেওয়ার পদ্ধতিটি নিয়ম বহির্ভূত হয়েছে, তাদের গবেষণা পদ্ধতি সঠিক নয়, এটি বিবেচনায় নিয়ে তাদের ব্যাপারে লঘু শাস্তির সুপারিশ করা হয়েছিল। আমরা তাদেরকে একটি ইনক্রিমেন্ট কাটা হোক এবং তাদের 1 বছরের জন্য পদোন্নতিটি হেল্ড আপ করা হোক। আমাদের রায় ছিল এইরকম, যদি এটাকে রায় বলা যায় বা যদি সুপারিশ বলা যায়। এই প্রসঙ্গে সামিয়া রহমান দাবি করেন লেখাটির সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। এয়ারপোর্টে যাচ্ছে ওই সময় ডিন অফিস থেকে প্রথমবারের মতো আমার কাছে ফোন আসে যে আপনার এবং মারজানের একটা লেখার কপি আমরা হারিয়ে ফেলেছি। আমি খুব অবাক হলাম, কারণ সাম্প্রতিককালে আমি কোনো লেখা আমি ডিন অফিসে দেই নাই। আমি মারজানকে ফোন দেই, মারজান বলে আপনি যে আমাকে আইডিয়া দিয়েছিলেন, সে বলে সেই লেখার উপর বেস করে লেখা জমা দিয়ে মানে রিভিউয়ারও বলে অ্যাকসেপ্ট করে ফেলেছে। আই ওয়াজ সো সারপ্রাইজড। আমি বললাম যে রিভিউয়ারও তোমার লেখা অ্যাকসেপ্ট করে ফেললো, তুমি আমাকে একবার জানালে না? আমি বললাম মারজান আমি এখন আমেরিকা যাচ্ছি, আমি না আসা পর্যন্ত তুমি লেখাটা স্থগিত রাখো। ওই মুহূর্তে আমার বোনের হাজবেন্ডটা মারা যাচ্ছে, আমার মাথার মধ্যে ছিল না, এবং আমি যখন আমেরিকায় থাকি ওই সময় লেখাটা পাবলিশড হয়ে যায়, এটা আমি জানতেও পারিনি। সার্বিক বিষয় নিয়ে শিক্ষা ছুটিতে আমেরিকায় থাকা সৈয়দ মাহফুজুল হক মারজানের বক্তব্য জানতে তাকে খুদে বার্তা পাঠানো হয়। উত্তরে তিনি জানান নো কমেন্টস। সিন্ডিকেটের সিদ্ধান্ত এবং ট্রাইব্যুনালের সুপারিশের মধ্যে চৌর্যবৃত্তি সহ নানা বিষয়ে দ্বিমতের কারণ জানতে সবশেষ উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের কাছে মুঠোফোনে প্রশ্ন করা হয়। কোন বিষয় বলো তো বলো ভাই। সম্প্রতি স্যার ঢাকা ইউনিভার্সিটির 3 জন শিক্ষকের ব্যাপারে আপনারা সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছেন স্যার। ঠিক আছে, ওটা নিয়ে ওই যে সিদ্ধান্ত আছে ওই সিদ্ধান্তটাই দাও, আর কোনো বক্তব্য নাই। ঠিক আছে, এই যে প্রত্যেকটা প্যারাগ্রাফেই কিন্তু। এই প্রেক্ষাপটে সামিয়া রহমানের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অংশ নেওয়া আইনজীবী জানান উচ্চ আদালতে যাবার প্রস্তুতি চলছে। সামিয়া রহমানের সুযোগ আছে, উনি চ্যান্সেলরের কাছে একটা অ্যাপিল করতে পারবেন এবং কোর্টেও যেতে পারবেন, রিট করতে পারবেন। সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম. শারেফিন সিদ্দিক বলেন, দুর্বল লেখা প্রকাশের দায় রিভিউয়ার এবং সম্পাদক দুজনের কাঁধেই বর্তায়। লেখকের যদি কোনো দুর্বলতা থেকেও থাকে, এখানে এডিটোরিয়াল বোর্ড, রিভিউয়ার, তাদেরও কিন্তু এখানে দায়িত্ব নিতে হবে। এই যে জায়গা থেকে উদ্ধৃতি দেওয়া হচ্ছে সেগুলো যদি রেফারেন্সে থাকে তাহলে ঠিক প্লেজিয়ারিজম বলা যাবে না। হয়তো সাইটেশনের ভুল আছে, সাইটেশন সঠিকভাবে হয়নি, সেটা হতে পারে। বিশেষ করে ট্রাইব্যুনালে যারা ছিলেন তারা তো নিশ্চয়ই এগুলোকে একেবারে প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি শব্দ, বাক্য তারা দেখেছেন। তো তারা যে মতামত দেন আমার মনে হয় সেটি যথাযথ মতামত হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সক্ষমতা বিবেচনায় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নিতে চায় নতুন গুচ্ছে আসা বিশ্ববিদ্যালয়গুলো। তবে সার্বিক প্রক্রিয়া কি হবে এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষার সিলেকশন পদ্ধতি বাতিল সহ নানা দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাংশ। আজও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছেন তারা। আরও জানাচ্ছেন সজল দাস। ব্যানার হাতে ইউজিসির সামনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছ পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিল ও বিভাগ পরিবর্তনের সুযোগ রাখার দাবিতে কদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছেন। আমাদেরকে বলা হয়েছে যে ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের মেধার যোগ্যতা যাচাই করা হবে। এখন বলতেছে যে সিলেকশনের মাধ্যমে কয়েক লাখ শিক্ষার্থী বাদ যাবে, তাহলে এই কয়েক লাখ শিক্ষার্থীর মেধার যোগ্যতা মানে যাচাই করা হলো কিভাবে? বিভিন্ন কেন্দ্র বাড়িয়ে কিংবা শিফট করে হলো যারা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে সবাইকে পরীক্ষা বসার সুযোগ দিতে হবে। বিভাগ পরিবর্তন ইউনিট রাখতে হবে, আর 2 নম্বর দাবি হচ্ছে গুচ্ছ সিলেকশন পদ্ধতি বাতিল করতে হবে। এবছর এইচএসসি মূল্যায়নের ফলে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী, এতেই তৈরি হয়েছে জটিলতা। একসাথে এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেওয়ার সক্ষমতা কি বিশ্ববিদ্যালয়গুলোর আছে?
প্রেক্ষাপট বিবেচনায় কিছুটা নমনীয় থেকে সিদ্ধান্ত নিতে গুচ্ছ কমিটিকে আহ্বান জানিয়েছে ইউজিসি। এবার যেহেতু অন্য একটা প্রেক্ষাপটে আমরা ফলাফল পেয়েছি, এই জন্য ইউজিসির পক্ষ থেকে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে বিশ্ববিদ্যালয়গুলো যেন চেষ্টা করে যে যত বেশি সংখ্যক শিক্ষার্থীদেরকে তাদের সক্ষমতা অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যেতে পারে। গুচ্ছ কর্তৃপক্ষ বলছে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা নিতে সক্ষমতা যাচাইয়ে কাজ করছেন তারা। সরকারের নির্দেশনা অনুযায়ী যে 29টা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত হয়েছে, আমাদের গুচ্ছ এবং অন্যান্য গুচ্ছ, সেই গুচ্ছগুলোতে একসাথে একযোগে বাংলাদেশের এই 29টা বিশ্ববিদ্যালয়ে যেই পরিমাণ ছাত্র বসতে পারবে, ইনক্লুডিং তাদের অধিভুক্ত অন্যান্য প্রতিষ্ঠান, কলেজ হোক বা যেগুলো তাদের নিয়ন্ত্রণে আছে, সেটার একটা পরিমাপ করা হচ্ছে। কত সংখ্যক লোককে আমরা একসাথে অ্যাকোমোডেট করতে পারবো, ম্যাক্সিমাম ছাত্র যাতে পরীক্ষা দিতে পারে সেই জন্য চেষ্টা চলছে। গুচ্ছে আসা বিশ্ববিদ্যালয়গুলোর মোট আসন সংখ্যা সাপেক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। সজল দাস, নিউজ 24, ঢাকা। 22 ফেব্রুয়ারিতে আসছে ভ্যাকসিনের দ্বিতীয় চালান। তবে উৎপাদন ও চাহিদার বিবেচনায় এই লটে কমপক্ষে 20 লাখ ডোজ আসবে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর বলছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ নাগাদ কোভ্যাক্স থেকে 50 লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানিংয়ে পরিবর্তন এনে 4 সপ্তাহের জায়গায় 8 সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। রিশাদ হাসানের রিপোর্ট। করোনা ভ্যাকসিন প্রয়োগের 8ম দিনে মোট ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা 9.5 লাখ ছাড়িয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে এ পর্যন্ত ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধন তালিকাও ছাড়িয়েছে 17 লাখ। ভ্যাকসিন নিতে আগ্রহীদের বাড়তি চাপ সামলাতে এরই মধ্যে স্পট রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে। দেশের বৃহৎ টিকা কেন্দ্রগুলোর সিংহভাগেরই বরাদ্দকৃত টিকা শেষের পথে। এমন বাস্তবতায় বেক্সিমকো জানালো 22 ফেব্রুয়ারি আসছে ভ্যাকসিনের দ্বিতীয় চালান, তবে তা 50 লাখের কম। 22 তারিখে আশা করছি চলে আসবে আমাদের দ্বিতীয় চালান। এক্সাক্ট পরিমাণটা বলতে পারছি না, তবে 20-30 লাখের মতো আসবে। আমাদের ডিমান্ডের উপরে নির্ভর করবে। বিশ্বের অন্তত 20% মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জোট কোভ্যাক্স থেকেও ভ্যাকসিন আসছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। কোভ্যাক্সের এটা বলেছে যে এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আসবে 50 লাখ। তো কাজে ওখান থেকেও যদি পেয়ে যায় আমাদের কিন্তু আর খুব একটা সমস্যায় পড়তে হবে বলে আমি মনে করছি না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে হাতে পর্যাপ্ত ভ্যাকসিন থাকায় পরিকল্পনায় আনা হয়েছে পরিবর্তন। 4 সপ্তাহের বদলে দ্বিতীয় ডোজ দেওয়া হবে 8 সপ্তাহ পর। সবকিছু মিলে আমরা দেখেছি যে 8 থেকে 12 সপ্তাহের রিকমেন্ডেশন আছে। তো সেই ক্ষেত্রে আমরা 8 সপ্তাহটাকে বেছে নিচ্ছি। এই জন্য বেছে নিচ্ছি যে এটা আমাদের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানকে কার্যকরী করতে সুবিধা হবে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, এরই মধ্যে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের তারিখ সুরক্ষা ওয়েবের মাধ্যমে জানানো হবে। তখন সুরক্ষা অ্যাপে আমরা এই 8 সপ্তাহের বিষয়টাকে গ্যাপটাকে যদি সেট করে দেই, রিমাইন্ডার এসএমএসটা সবার কাছে ওই তারিখ অনুযায়ী যাবে, তাতে করে সবাই জানতে পারবে সেকেন্ড ডোজ কবে। ন্যূনতম 40 বছর বয়সী বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে ভ্যাকসিনেট করতে নিবন্ধনে আপাতত কোনো শিথিলতা আনা হচ্ছে না বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার 21 আমার ভাষা। নিম্ন আদালতে বেশিরভাগ রায় ও আদেশ বাংলায় হচ্ছে। উচ্চ আদালতেও ইংরেজির পাশাপাশি বাংলায় রায় বা আদেশ লেখা বাড়ছে। উচ্চ আদালতের রায় সারা বিশ্বে উদাহরণ হিসেবে ব্যবহৃত হওয়ায় সব রায় বাংলায় প্রকাশ করা সম্ভব নয় বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। তবে ভাষার প্রতি শ্রদ্ধা দেখাতে ইংরেজির পাশাপাশি সব রায় বাংলায় প্রকাশ করার পরামর্শ আইনজ্ঞদের। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। সংবিধানের 3 অনুচ্ছেদের উপর ভিত্তি করে 1987 সালে বাংলা ভাষা প্রচলন আইন প্রণয়ন করা হয়। এ আইনের 2 ও 3-এর 1 ধারায় বলা আছে, কর্মস্থলে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় আবেদন বা আপিল করেন তাহলে বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে। 3 ধারায় বলা আছে, কোনো কর্মকর্তা বা কর্মচারী এ আইন অমান্য করলে তা অসদাচরণ বলে গণ্য হবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অসদাচরণের সর্বোচ্চ শাস্তি চাকরিচ্যুতি। তবে এ আইনে কোনো ব্যক্তি শাস্তি হয়েছে এমন কোনো নজির নেই। বিশেষ করে উচ্চ আদালতের রায় বাংলায় প্রকাশের সংখ্যা সীমিত আকারে হচ্ছে। তবে আগের তুলনায় বেশ কয়েকজন বিচারপতি বাংলায় রায় প্রকাশ করছেন। আদালতে বাংলার পূর্ণাঙ্গ ব্যবহার না হওয়ার কারণ ব্যাখ্যা করলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন সম্পর্কিত যে আইন,
সে আইনটি কিন্তু আদালতের বিষয়ে প্রযোজ্য না, কারণ আদালতের তার নিজস্ব আইনে এবং আদালতের ভাষা কি হবে সেটা কিন্তু তার আইনে বলা আছে। বাংলা সম্পূর্ণভাবে আমাদের যে আদালতের ভাষা যেটা করতে হয় আরো অনেক সময় লাগবে, কারণ এখানে আমাদের ওই বইগুলো ইয়েগুলো সবগুলো বাংলায় ট্রান্সলেট করতে হবে, বাংলা অনুবাদ করতে হবে। অনুবাদ করে এই শব্দগুলোর একটা উপযুক্ত বাংলা শব্দ প্রতিশব্দ স্থাপন করে তারপর করতে হবে। উচ্চ আদালতের রায় সারা বিশ্বে উদাহরণ হিসেবে ব্যবহৃত হওয়ায় ইংরেজি ও বাংলা দুই ভাষায় প্রকাশের পরামর্শ সিনিয়র এই আইনজীবীর। আমরা যেহেতু ইনহেরিট করছি এই আপনার ব্রিটিশ জুডিশিয়াল সিস্টেম এবং আইন কানুন, অতএব সেক্ষেত্রে আমরা কিন্তু ওই একই ধারায় কমনওয়েলথ কান্ট্রিগুলো একই ধারায় চলছি। অতএব সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওইভাবে আপনার সম্পূর্ণ উচ্চ আদালতে বাংলা হয়তো সম্ভব করতে সময় লাগতে পারে, কিন্তু সেটা করা যেতে পারে, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু সহজ কাজটি হলো এই বাংলায় রায় দেওয়ার সাথে সাথে এটা বাংলা করে ফেলা এবং সেইটাকে সেইভাবে আপনার প্রিন্ট করে চালু করে দেওয়া। 2019 সালের 7 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষায় রায় লেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সকালের সংবাদে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আল জাজিরার প্রতিবেদনকে অসত্য ও মন গড়া হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি পলাতক আসামির সাথে ছবি তুলেছেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা তথ্যটি সঠিক নয়, কারণ ওই অনুষ্ঠানের আগে সেনাপ্রধানের ভাই আনিস ও হারিস আইনি প্রক্রিয়ায় মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। আরও বলা হয়, সিগন্যাল সরঞ্জামাদি ক্রয়ের সময়ও বর্তমান সেনাপ্রধান দায়িত্বে ছিলেন না। এর 4 দিন পর তিনি দায়িত্ব গ্রহণ করেন। বিবৃতিতে আল জাজিরার প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে বলা হয়, সেনাপ্রধানকে বিতর্কিত করতে কিছু বিচ্ছিন্ন ঘটনার সাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে অসত্য ও মন গড়া তথ্য যুক্ত করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। চতুর্থ দফায় ভাষাঞ্চরে স্থানান্তর করা হলো 2002 জন রোহিঙ্গা। সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর 5টি জাহাজে করে সেখানে তাদের নিয়ে যাওয়া হয়। আগামীকাল আরও 1800 জনকে ভাষাঞ্চরে নেওয়ার কথা রয়েছে। আজ সংশ্লিষ্টরা বলছেন, উন্নত জীবনের আশায় নিজ ইচ্ছায় কক্সবাজার থেকে ভাষাঞ্চরে যাচ্ছেন তারা, আর ভাষাঞ্চরে তাদের স্বাবলম্বী করে তুলতে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নয়ন বড় জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভাষাঞ্চরের আশ্রয় শিবিরে মোট 1 লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। এরই ধারাবাহিকতায় চতুর্থ দফায় সোমবার সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর 5টি জাহাজ করে 2002 জন রোহিঙ্গা ভাষাঞ্চরের উদ্দেশ্যে রওনা দেন। মঙ্গলবার আরও 1800 জনের যাওয়ার কথা রয়েছে। এর আগে 3 দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ভাষাঞ্চরে গেছে 6688 জন রোহিঙ্গা। তাদের জীবনযাত্রার মান ভালো হওয়ায় স্বপ্রণোদিত হয়েই যাচ্ছে তারা, এমনটাই জানালেন রোহিঙ্গারা। আমাদের ভাই গেছে, বোন গেছে, ওখান থেকে কথা শুনে ভালো লাগছে, সেজন্য আমরা চলে যাচ্ছি। খুব সুন্দর নির্যাতন করার, এখন নির্যাতন করার আর একটু ভাষাঞ্চরে রোহিঙ্গাদের বিভিন্ন কাজে দক্ষ করে গড়ে তোলার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। পুকুরের পাশ দিয়ে গাছ লাগানো থেকে শুরু করতে এটা কনসার্ন সংস্থা থেকে অলরেডি স্টেপ নেওয়া হয়েছে এবং এটা বিভিন্ন এনজিও কিন্তু এটা প্রণোদনামূলকভাবে ওদেরকে দিয়ে কাজ করাচ্ছে। 2020 সালের 4 ডিসেম্বর প্রথম দফায় স্থানান্তর করা হয় 1642 জনকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উত্তরবঙ্গের ঐতিহ্য নওগাঁর জাতীয় উদ্যান আলতা দিঘি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে এই উদ্যানের বন উজাড় করে জনবসতি গড়ে তুলেছে ভূমিহীন, ভবঘুরে ও ছিন্নমূল মানুষরা। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এ অবস্থায় দ্রুত জাতীয় এই সম্পদ রক্ষার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আলতাদিঘি জাতীয় উদ্যান নওগাঁর সীমান্তবর্তী ধামিরহাটে অবস্থিত। এই উদ্যানে রয়েছে শালবনের বাগান। শালবন এলাকার মাঝেই রয়েছে আলতাদিঘি।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে এই উদ্যানের বন উজাড় করে ঘরবাড়ি তুলেছে ভূমিহীন, ভবঘুরে ও ছিন্নমূল মানুষেরা। আগে হাতে গোনা কিছু মানুষের বসবাস থাকলেও যতই দিন যাচ্ছে ততই জনবসতি বৃদ্ধি পাচ্ছে। নতুন করে বাড়ি আবার মনে করেন তারা বৃদ্ধি করতেছে, বড় বড় এরিয়া নিয়ে গাছপালা নষ্ট করতেছে, করে বড় বড় এরিয়া নিয়ে জায়গা করতেছে। বাসস্থানের কোনো জায়গা না থাকায় এই বনে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারা, এমন দাবি ভূমিহীনদের। আমরা যে কটা বাড়ি আছি সব কটাই ভূমিহীন বাড়ি, কারো জমা জমি কারো কিছুই নাই। আমরা ভূমিহীন, আমাদের জায়গা জমি নাই, যার জন্য এখানে এসে বসবাস করছি। সংশ্লিষ্টরা বলছেন এই উদ্যান রক্ষণাবেক্ষণের জন্য এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, আর এখানে যারা বসবাস করছেন তাদের একটি তালিকাও তৈরি করা হয়েছে। বসার জায়গা পাইলে শোয়ার যাওয়ার চেষ্টা করে, সে থেকে আমরা রোধ করার জন্য আমরা চেষ্টা করি যাতে কেউ হয়তো পূর্বে বসবাস করছে যাতে বড় করে না করতে পারে, যে সম্প্রসারণ না করতে পারে, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি। বন বিভাগের জায়গায় অনেকদিন ধরে বসবাস করে, এটা তালিকা করতে, এই তালিকাটা পেলে আমরা পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদেরকে কিভাবে রিহ্যাবিলিটেট করা যায়। দ্রুত এই উদ্যানে জনবসতি গড়ে তোলার উপরে নিষেধাজ্ঞা জারি করে জাতীয় এই সম্পদ রক্ষার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নাটোরে জনপ্রিয় হয়ে উঠেছে মটরশুঁটি চাষ। স্বল্পমেয়াদী এই ফসলের বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা, আর কম পরিশ্রম ও সহজ হওয়ায় মটরশুঁটি তোলার কাজ করে বাড়তি আয় করছেন নারীরাও। পুষ্টিগুণ সম্পন্ন মটরশুঁটি জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। নাসিমউদ্দিন নাসিমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের মাঠে মাঠে কৃষক এখন ব্যস্ত মটরশুঁটি তোলার কাজে। স্বল্পকালীন ও লাভজনক হওয়ায় কৃষকরা ঝুঁকছেন মটরশুঁটি চাষে। চাষিরা জানান, মটরশুঁটি আবাদে 1 বিঘা জমিতে 3 থেকে 5 হাজার টাকা খরচ হয়, আর প্রতি বিঘায় 10 থেকে 12 হাজার টাকা লাভ হয়। সাথী ফসল হিসেবেও চাষ করা হয় এই ফসল। 5 বিঘা মটরশুঁটি বুনেছি। মটরশুঁটি ফসল একটা লাভজনক ফসল। অল্প সময় প্রায় আপনার 60 থেকে আড়াই মাসের মতো এরকম এই সময়টা ফসল ওঠে। এদিকে মাঠে পুরুষের পাশাপাশি নারীদেরকেও কাজ করতে দেখা যায়। আমি সংসারের কাজও করি, মটরশুঁটি তুলি, যা টাকা হয় সংসারও খরচ করি। 100 টাকা 150 টাকা করি দিন আমরা মজুরি। ক্ষেত থেকে মটরশুঁটি কিনতে দেশের বিভিন্ন জেলার পাইকার ও আড়তদাররাও আসছেন এখানে। এই মালগুলো এখানে কেনার পরে স্থানীয় চাহিদা মেটানোর পরে ঢাকাতে যায়। ঢাকা বিশেষ করে যাত্রাবাড়ি, কারণ বাজার, সাভার এদিকে বিক্রি হয়। কম খরচে লাভ বেশি হয়, চাষিরাও দিন দিন মটরশুঁটি চাষে ঝুঁকছে জানিয়ে বিভিন্ন সহায়তার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তা। 2-1টি নতুন জাত এসেছে, এগুলির ফলন ভালো, এগুলির দানার আকার ভালো এবং সর্বোপরি আমাদের হেক্টর প্রতি ফলন বৃদ্ধি পাওয়ার কারণে কৃষকরা দিন দিন এই মটরশুঁটি আবাদের উপর ঝুঁকে পড়েছেন। জেলায় এবার 1045 হেক্টর জমিতে মটরশুঁটি আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ নিচ্ছে আবারও বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চালের দাম নিয়ন্ত্রণে ও সংকট মোকাবেলায় সামনের দিনগুলোর জন্য অন্তত 10 লাখ টন চাল মজুদ রাখা প্রয়োজন। পাশাপাশি আমদানির ক্ষেত্রেও সরকারি উদ্যোগ বাড়াতে হবে বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার 2020-21 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা বিষয়ে এক ভার্চুয়াল প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানায় সংস্থাটি। অনুষ্ঠানে ব্যাংক খাতে খেলাপিদের নতুন করে ঋণ দেওয়ার ব্যাপারে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
মিয়ানমারের সামরিক সরকারের নির্দেশনা অনুযায়ী 11 রাতেও বন্ধ ছিল ইন্টারনেট। দেশটির টেলিকম অপারেটররা জানিয়েছে রাত 1টা থেকে সকাল 9টা পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ রাখতে বলা হয়েছে। অভ্যুত্থান বিরোধী প্রতিবাদকারীদের সতর্ক করে বলা হয়েছে সশস্ত্র বাহিনীকে বাধা দিলে 20 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এদিকে সেনাবাহিনীর আক্রমণাত্মক অবস্থান উপেক্ষা করেই বিক্ষোভ অব্যাহত রয়েছে। বেশ কয়েকটি শহরের রাস্তায় সাঁজোয়া যানের উপস্থিতি উপেক্ষা করেই আন্দোলনে যোগ দিচ্ছেন বিক্ষোভকারীরা। গণতন্ত্র ফিরে পেতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানাচ্ছেন তারা। তবে সেনা শাসন বিরোধীদের গ্রেপ্তারে রাতের বেলায় অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে সেনারা। যুক্তরাষ্ট্রের পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণে এবার ইরানকে পরমাণু চুক্তির অঙ্গীকার রক্ষায় তাগিদ দিয়েছে যুক্তরাজ্য। এক্ষেত্রে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে বাইডেন সরকার। এদিকে জনসমাগমে আরও 20 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। সংশোধিত পরমাণু সমঝোতায় ফিরে আসার যে আগ্রহ প্রেসিডেন্ট জো বাইডেন দেখিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে ব্রিটেন। পাশাপাশি পরমাণু সমঝোতা মেনে চলতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে লন্ডন। পশ্চিম এশিয়া ও আফ্রিকা বিষয়ক ব্রিটিশ উপপররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লোরলি এসব মন্তব্য করেন। এদিকে জো বাইডেন ফের পরমাণু সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। বলেন, চুক্তির অঙ্গীকার পুরোপুরি না মানলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। রোববার সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন জো বাইডেন। এদিকে ইয়েমেনে আগ্রাসন বন্ধে সৌদি জোট আন্তরিক হলে হুতি বিদ্রোহীরাও সৌদিতে হামলা স্থগিতে প্রস্তুত রয়েছে। রোববার টুইটারে এমন অবস্থানের কথা জানিয়েছেন হুতির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী হুথি। তবে সৌদি আরব এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। চলমান মহামারী প্রতিরোধে শুরু থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে আসছে সৌদি আরব। এরই অংশ হিসেবে দেশটিতে জনসমাগমে নিষেধাজ্ঞার মেয়াদ আরও 20 দিন বাড়িয়েছে রিয়াদ। সম্প্রতি দেশটিতে করোনা সংক্রমণ বাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার রাত 10টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর আগে গেল 4 ফেব্রুয়ারি থেকে জনসমাগমে 10 দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব। আসমাতুলি, নিউজ 24। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ ভারতের মৈত্রীর 50 বছর পূর্তি উদযাপনে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা কলকাতায় বছর জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এরই অংশ হিসেবে সোমবার ফোর্ট উইলিয়ামে এক চিত্রশিল্পকলার আয়োজন করা হয়। কলকাতা থেকে ভাস্কর সর্দারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিল্পীদের চোখে ৭১-এর স্মরণে এই নামে চিত্রশিল্পকলার এক অনন্য আয়োজন করা হয় কলকাতার ফোর্ট উইলিয়ামে। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশের 2 বিশিষ্ট চিত্রশিল্পী। এছাড়া ভারতের 8 জন প্রখ্যাত শিল্পী সহ কলকাতার 10 জন শিক্ষানবিশ। শিল্পীরা ফোর্ট উইলিয়ামের আয়োজনে সেখানে বসে নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সেনাবাহিনীর সহযোগিতা তুলে ধরবেন তাদের ক্যানভাসে। আমাদের যে মুক্তিযুদ্ধের সময় কিন্তু ভারতের সৈন্যরা আমাদেরকে প্রচুর হেল্প করছে। তা না হলে আমরা এই 9 মাসের স্বাধীনতা একটু খুব মুশকিল হতো আমাদের। সো সেই জন্য আর কি আমি মনে করি যে এই এক্সিবিশনটা খুবই ভালো। এই যে উদ্যোগটা, এটারে আমি একটা মহৎ উদ্যোগ ভাববো। এটা তো আমাদের 2 দেশ মিলেই হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতের অত্যন্ত নিবিড় সম্পর্ক, তাই ভারতীয় শিল্পীদের কাছেও মুক্তিযুদ্ধ অনেক বড় একটি বিষয়। ৭১টা কেন সিগনিফিকেন্ট আমাদের কাছে, কেন এত মূল্যবান? কারণ মানে এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই তো মুক্তিযুদ্ধের সূচনা। কিন্তু এই মুক্তিযুদ্ধের ইন্ডিয়ান মিলিটারির একটা বিরাট ভূমিকা ছিল। এছাড়া এই আয়োজনের পরে 2 দেশের সহযোগিতায় আরও অনুষ্ঠান বছর জুড়ে আয়োজনের প্রস্তুতি রয়েছে বলে জানালেন সেনা তরফে আয়োজক সুকন্যা যাদব। 50 বছর পূর্ণ হবে এই 16 ডিসেম্বরে লিবারেশন ওয়ার অফ বাংলাদেশের। সো ওই উপলক্ষে আমরা একটা প্ল্যান বানিয়েছি যে সারা বছর আমরা এভরি মান্থ একটা ইভেন্ট করব। এবারে মোট 18 জন শিল্পী কম বেশি 40টি পেন্টিং করবেন। কারো পছন্দ হলে সেই পেন্টিং কিনতে পারবেন, তবে তা তুলে দেওয়া হবে 16 ডিসেম্বরের পর, কারণ এ সমস্ত ছবি ডিসেম্বরের অনুষ্ঠানে প্রদর্শিত হবে। শিল্পীদের চিত্রাঙ্কন চলবে 2 দিন ব্যাপী। এরপর ছবিগুলো সেনাবাহিনীর হেফাজতে রেখে দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের চাপের বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত সংবাদে।
এবার নিউজ 24 স্পোর্টস। পেশাদার লিগ ফুটবলের নিজেদের নবম ম্যাচে আজ আরামবাগের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। আসরে 8 ম্যাচে 7 জয় ও 1 ড্রয়ে টেবিলের শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিস্তারিত রিপোর্টে। 2020-21 মৌসুমে দারুণ সময় পার করছে বসুন্ধরা কিংস। নতুন মৌসুমের শুরুটা চ্যাম্পিয়নদের মতোই করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। পেশাদার লিগে টানা 7 জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজরা। তবে সবশেষ ম্যাচে শেখ জামালের সঙ্গে ড্র করে পয়েন্ট খুঁয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আরামবাগের বিপক্ষে তাই জয়ের ধারায় ফিরতে মরিয়া বসুন্ধরার ক্লাবটি। দলটির বিপক্ষে মাঠে নামার আগে ব্রুজনের অধীনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন রবিউল রাসেলরা। স্ট্রেচিং, স্কিল টেস্টের পাশাপাশি শুটিংও সময় দিয়েছেন ইব্রাহিম, রাহুল বাসেরা, মাসুক মিয়া জনিরা। আরামবাগের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা ইনজুরির সমস্যায় পড়েছে কিংস শিবির। দলের মূল একাদশের 2 গুরুত্বপূর্ণ ডিফেন্ডার তপু বর্মন ও বিশ্বনাথ ঘোষকে পাওয়া যাবে না আরামবাগের বিপক্ষে। ফলে তপুর পরিবর্তে ইয়াসিন ও বিশ্বনাথের পরিবর্তে তারেক কাজী অথবা সুশান্ত ত্রিপুরাকে দেখা যেতে পারে মূল একাদশে। এছাড়াও আক্রমণ ভাগে রাহুল বেসেরা, রবিনিও, ফার্নান্দেজদের সঙ্গে ইব্রাহিম, মতিন মিয়াদের নিয়ে শক্তিশালী একাদশ গড়ার সুযোগ থাকছে অস্কার ব্রুজনের সামনে। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এই ছিল সকালের সংবাদের আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।